দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সূচক ও বাজার মূলধনের পতনের মধ্য দিয়ে গেল সপ্তাহের লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। বাজারে বেড়েছে ঝুঁকি এড়াতে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষক। বেনাপোল বন্দরের ইয়ার্ড ও পণ্যাগারে জায়গার সংকট। বছরের পর বছর গাড়িসহ বিভিন্ন মালামাল পড়ে থাকলেও নিলাম ও ধ্বংসে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের। একদিকে কমছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, অন্যদিকে প্রান্তিক ঘুরতেই 20% বেশি করে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। সিলেট নগরীতে সড়ক ও জনপথ বিভাগের 56 কিলোমিটার সড়ক ও মহাসড়ক রয়েছে। খানাখন্দে ভরা এই সড়কগুলোর বেহাল দশায় চরম ভোগান্তিতে নগরবাসী। সড়কগুলোর মালিকানা নিয়ে সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে চিঠি চালাচালি চলছে। এবার শুনবেন বিস্তারিত। গেল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে বিনিয়োগকারীদের মনে আশা জাগানো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ আবারও সামনে আনছে শঙ্কার হিসাব। গেল সপ্তাহের লেনদেন হিসাবে ডিএসির প্রধান সূচক ডিএসি এক্স প্রায় 133 পয়েন্ট কমে নেমেছে 5283 পয়েন্টে, যা গেল 22 জুলাইয়ের পর সর্বনিম্ন। সেদিন সূচকের অবস্থান ছিল 5270 পয়েন্টে। সূচকের সঙ্গে গেল সপ্তাহে কমেছে বাজার মূলধনও। সপ্তাহ শেষে ডিএসির বাজার মূল্য নেমেছে 7,17,126 কোটি টাকায়, যা আগের সপ্তাহের চেয়ে 7,936 কোটি টাকা কম। উত্থান পতনে থাকা দৈনিক লেনদেন গেল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সর্বোচ্চ 787 কোটি 48 লাখ টাকা উঠলেও সপ্তাহ শেষ করেছে 530 কোটি 18 লাখ টাকায় নেমে। অথচ এক মাস আগে 7 সেপ্টেম্বর দৈনিক লেনদেনের পরিমাণ ছাড়িয়েছিল 1441 কোটি টাকা। এ অবস্থায় অর্থনীতির নানা দিক বিবেচনা করে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। যেগুলো বেড়েছিল সেগুলাই কমছে, এমন হয় নাই যে আগেই কমেছিল আরও কমতেছে। অল্প সময় ভালো গ্রোথ হয়েছিল সেগুলোই কমছে। তাহলে কেউ প্রফিট নিলে তো আপনি তাকে জোর করে আটকাতে পারবেন না। বাট আমার বরঞ্চ জেনে বুঝে কেনা উচিত যে কখন আমি কিনবো। মেজর ফোকাসটা থাকবে যে বাজারে যাতে সুশাসনটা ফিরিয়ে আনা যায় এবং বাজারে যাতে মানুষের আস্থা আসে। তো এই জায়গাগুলোতে আসতে গেলে ধরেন অনেক ধরনের পলিসি সাপোর্ট দরকার। আমাদের এনবিআর এর সাপোর্ট দরকার, বাংলাদেশ ব্যাংকের দরকার, নিয়ন্ত্রক সরকারের পক্ষের দরকার, বা নিয়ন্ত্রক সংস্থাও কিন্তু রাষ্ট্রীয় কিছু কোম্পানিকে আনার জন্য অনেক দূর এগিয়েছে আলাপ আলোচনা। এটাকে বাস্তবায়ন মানুষ দেখতে চায়। শেয়ার বাজারের হিসাব সংরক্ষণকারী সরকারি সংস্থা সিডিবিএল বলছে, গেল সপ্তাহে সূচক পতনের মুখে কিছুটা বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। তবে ডিএসির সাপ্তাহিক প্রতিবেদনে জানানো হয়েছে, দর বৃদ্ধির শীর্ষে থাকা 10 কোম্পানির মধ্যে 9টি এ ক্যাটাগরির। আমদানি পণ্যের ধারণ ক্ষমতা 55,000 মেট্রিক টন। তবে এখানে সবসময় পণ্য থাকে 1 লাখ মেট্রিক টনের উপরে। জায়গার উপরে মাঝে মধ্যেই কিন্তু খোলা আকাশের নিচে মূল্যবান পণ্য সামগ্রী খালাস করতে হয়। এতে রোদ বৃষ্টিতে যেমন পণ্যের গুণগত মান নষ্ট হয়, তেমনি এ সমস্ত পণ্য কিন্তু বন্দর থেকে চুরি হওয়ার আশঙ্কা থাকে। অভিযোগ উঠেছে বেনাপোল স্থলবন্দরে বছরের পর বছর নিলাম এবং ধ্বংসযোগ্য পণ্য কাস্টম কর্তৃপক্ষ ফেলে রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বেনাপোল স্থলবন্দরের তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি, বর্তমানে বেনাপোল বন্দরে প্রায় 1 শতাধিক বিভিন্ন ধরনের মোটর কার সেটি 15 বছর ধরে পড়ে আছে। এছাড়া কিন্তু বন্দরে 12,695 মেট্রিক টন নিলাম এবং ধ্বংসযোগ্য পণ্য রয়েছে। এই সমস্ত নিলাম এবং ধ্বংসযোগ্য পণ্যের মধ্যে 3,250 মেট্রিক টন রয়েছে সেটি বিপজ্জনক রাসায়নিক দ্রব্য। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন, প্রতি মাসে কিন্তু তারা যে সমস্ত পণ্য নিলাম বা ধ্বংসের তালিকায় আসে সেই তালিকায় তুলে তারা কাস্টম কর্তৃপক্ষকে অবগত করে আসছেন। বেনাপোল বন্দরের সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে বছরের পর বছর বন্দরে এই সমস্ত ধ্বংসযোগ্য এবং কেমিক্যাল পণ্য পড়ে থাকায় যেমন জায়গা সংকট সৃষ্টি করছে, তেমন কিন্তু যে অগ্নিকাণ্ডের আশঙ্কা কিন্তু রয়েছে। আপনি জানেন প্রতি বছরই কিন্তু বেনাপোল বন্দরে এই সমস্ত মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল যেটি তাপ বিকিরণ করে কিন্তু অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং এই অগ্নিকাণ্ডের কারণে কিন্তু ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। তবে দীর্ঘদিন ধরে এর সমস্যা থাকলেও কিন্তু কাস্টম কর্তৃপক্ষ এই সমস্ত পণ্য নিলাম না করায় কিন্তু যেমন জায়গা সংকট সৃষ্টি করছে, তেমনি কিন্তু বন্দরে যারা ব্যবসায়ী তারা সবসময় কিন্তু একটি অগ্নিকাণ্ড আতঙ্কের মধ্যে দিয়ে তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হচ্ছে। আপনি জানেন প্রতি বছর বেনাপোল বন্দরে প্রায় 25 থেকে
থেকে ২৬ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে এবং এই আমদানি পণ্য থেকে সরকার প্রায় ১০,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। তবে বন্দরে পণ্য রক্ষণাবেক্ষণের কারণে কিন্তু প্রথম থেকে রয়েছে কিন্তু নানান অভিযোগ। ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন তারা চাচ্ছেন যে দ্রুত কাস্টম কর্তৃপক্ষ এই সমস্ত নিলামযোগ্য পণ্য বন্দর থেকে সরিয়ে বন্দরের জায়গা বৃদ্ধিতে সহযোগিতা করবেন এবং বাণিজ্যকে নিরাপদ করবেন। এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে আমার কাছে সর্বশেষ। মূল্যস্ফীতি লাগাম টানতে কঠোর মুদ্রানীতির কবলে নিত্যপণ্যের বাজারে স্বস্তি না মিললেও বেড়ে গেছে ব্যাংক ঋণের বিপরীতে সুদের হার। এতে কমেছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গত বছরের জুলাইয়ে যেখানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 10.13%, এক বছর পর নেমেছে 6.52%, তা আরও কমে আগস্ট শেষে হয়েছে 6.35%, যা গেল 22 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন ঋণ ধারায় বিনিয়োগ খরায় ভুগছেন ব্যবসায়ীরা। আমরা লোকালরাও কনফিডেন্স পাচ্ছি না, বিদেশিরাও তো কনফিডেন্স পাচ্ছিই না। তো ওইটার জন্য একটা স্টেবল গভর্নমেন্ট দরকার, স্টেবল ব্যাংকিং পলিসি দরকার। ব্যাংকিংয়ের জন্য একটা যে অবস্থা, অনেক ব্যাংক ইদানিং আপনার লোনও দিচ্ছে না, অনেক আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্ট করে বসে আছে। সেফেস্ট রিটার্ন ও ইনভেস্ট করে দিয়েছে, ও জানে 12% পাবে, ও দেখা যাবে ইন্ডাস্ট্রির দিকে যাবেই না। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমার বিপরীতে প্রতি 3 মাসে 20% বেশি করে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ, যা গেল জুন শেষে দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকায়। সেপ্টেম্বর প্রান্তিকে তা ছাড়িয়ে যেতে পারে 6,30,000 কোটি টাকা। এমন শঙ্কা জানিয়ে খেলাপির ভারে নুয়ে পড়া দেশের ব্যাংক খাতকে টেনে তুলতে ঋণের বিপরীতে থাকা সম্পত্তি স্ব ব্যাংকের নিয়ন্ত্রণে নিতে কঠোর হতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ইন্টারেস্ট তো প্রতিনিয়ত ইম্পোজ হচ্ছে, অতএব আগামী 3 মাসে যদি একটি টাকাও সে সকল খেলাপিরা ব্যাক না করে, শুধু সুদ আরোপের ফলে তো আরো 20% বেড়ে যাবে। যত প্রকার আইনি পদক্ষেপ নেওয়া যায় তাদের ক্ষেত্রে নিতে। এক্ষেত্রে খেলাপিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের। টপ ম্যানেজার, ম্যানেজিং ডাইরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, এদের অর্ডার ছাড়া নিচের লেভেল লোন দিতে পারে না। যতক্ষণ না টাকা ফেরত না দিবে ততক্ষণে জেলে তাকে থাকার কথা। এগুলি কিন্তু বলা আছে, কিন্তু ওই ফাঁক ফোকর আছে, বেরিয়ে যায়। খেলাপি আদায় আর বিনিয়োগ বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব দেখছেন না অর্থনীতিবিদরা। তবে সমন্বয়হীনতায় সুফল মিলছে না বলে মত তাদের। এটা কিন্তু ক্রমাগতভাবে ব্যাংকগুলোর যে কার্যক্ষমতা এটা ক্রমাগত সংকুচিত করছে। কাজে এই যে সংকুচিত অবস্থায় ব্যাংকগুলো তাদের দায়িত্ব তো পালন করতে পারবে না। সময় ভিত্তিক একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের হিসাব, গেল জুন পর্যন্ত এক বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 3,19,037 কোটি টাকা। এই হাল সিলেটের একমাত্র ভিআইপি সড়কের আম্বরখানা পয়েন্ট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট নগরীতে প্রবেশের এই সড়কটি সড়ক ও জনপদ বিভাগের। সড়ক ভেঙে চৌচির নগরের ব্যস্ততম সড়কের এই হালে বিক্ষুব্ধ নগরবাসী। এভাবে চললে তো হবে না। আমাদের সিলেটের যে এটা ভিআইপি রোড, এটাকে আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই রোডটাকে একটু দেখে শুনে ভালোভাবে কাজটা করানো। খানাখন্দে ভরা সড়কগুলো চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স কিংবা দূরপাল্লার যাত্রীদের ভোগান্তির শেষ নেই। নগরীর প্রধান সড়কের 70% সড়ক জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত। সাবেক মেয়র জানান, দীর্ঘদিন চেষ্টা করে সড়ক ও জনপদ বিভাগের 56 কিলোমিটার সড়ক সিটির আওতায় আনা যায়নি। বারবার তাদের কাছে চিঠি লিখেছি, হয় তারা আমাদের কাছে হস্তান্তর করবে, এটা মেনটেন্যান্সের দায়ভার আমরা নেব, কিন্তু তারা মেনটেন্যান্সও করে না, তারা এটা হস্তান্তরও করে না। সড়ক ও জনপদ বিভাগের সিলেট ঢাকা মহাসড়কের এই অংশটি সিলেট সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে চলে গিয়েছে। আশা করছিলাম আমরা রোড হইব, 1 বছর হয়েছে না, এই রোড হয়েছে। রাস্তা ভাঙ্গা, আমরা গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়। গাড়ি নিয়ে আসলে গাড়ির অনেক ক্ষতি হয়। 10 মিনিটের জায়গা দেখা যায় 20 মিনিট লাগে। নগরবাসীর দুর্ভোগ লাগবে। নগরের ভেতরে 22 কিলোমিটার রাস্তা সড়ক ও জনপদ বিভাগ থেকে অনাপত্তিপত্র বা এনওসি নিয়ে সিটি কর্পোরেশন সংস্কার করেছিল। এনওসি নিয়ে সংস্কার একবারের জন্য হয়ে থাকে, এ নিয়ে ঝামেলারও শেষ নেই। একজনের সড়কে আরেকজন, যেমন আরেকজন কাজ করলে ওইটা অডিটে
একটু প্রবলেম হয়, হয়তো বা দেখা যাবে যে রোডস কাজ করেছে সিটি কর্পোরেশন ওই কাজের বিল করে ফেললো। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে নগরের মধ্য দিয়ে বিস্তৃত 56 কিলোমিটার সড়কের মালিকানা হস্তান্তরের বিষয় নিয়ে সম্প্রতি একাধিকবার সভা হয়েছে। শিগগিরই সিদ্ধান্তে আসা সম্ভব হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। মালিকানা বিষয়ে একটা সভা করেছি এবং যে পাবলিক সাফারিংস হচ্ছে এইটার বিষয়ে আমরা সভা করেছি এবং আমরা আশা করছি খুব শীঘ্রই যে মালিকানা বিষয়ে আমরা একটা দিক নির্দেশনা আমরা দিতে পারবো। সিলেট 0 পয়েন্ট থেকে সিলেট ঢাকা, সিলেট তামাবিল, সিলেট সুনামগঞ্জ এবং সিলেট বিমানবন্দর সড়কের 56 কিলোমিটার সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন। ইকরামুল কবির,